বেলা ৩টে বাজে। কলিং বেলের আওয়াজে দরজা খুলে নিহারবাবু আনন্দে আত্মহারা। তাহলে তোর রাগ পড়ল মা? তুই সেদিন রেগে চলে গেলি, তারপরে খুব অসহায় লাগছিল। তোমাদের উপরে কেন রাখতে যাব? মা কোথায়? পাশের রুম থেকে মায়ের উত্তর এলো, আমার ঘুম পেয়েছে, আমি এখন কারোর সাথে কথা বলবো না। সোনালি নিজের হাসি চেক করে নিয়েছে। ও জানে যে মা ওর উপরে গোসা করে আছে। একটু মজা করেই সোনালি জানতে চাইল, বাহ, কোনোদিনই তো তোমায় দুপুরে ঘুমোতে দেখিনি। তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীরের ভালো মন্দ নিয়ে কার কি আসে যায়? সোনালি আর কোনো উত্তর দেয়নি। বাবা মায়ের যথেষ্ট দেখভাল করা খুবই দরকার। সময় সময় খাবার দেওয়া, ওষুধ দেওয়া, গল্প করা, তাদের বক বক শোনা। হাজারটা রোগ নিয়ে দুজনে বেঁচে আছে, তার উপরে সোনালির সমস্যাটা যেন গোদের উপর বিস্ফোরা। বুড়ো বুড়িকে আরও অসুস্থ করে তুলেছে। সোনালি বুঝতে পারছে যে বাবা খুব চিন্তিত, তাই চুপ করে আছে। তাই পরিবেশটাকে নর্মাল করার জন্য সোনালি নিজেই বলল, বাবা, চা খাবে? নিহারবাবু মনে হয় এটাই চাইছিলেন। ওহো, নিশ্চয়ই খাবো, কিন্তু তুই আবার কষ্ট করে বানাবি মা, তাই বলছিলাম। সে যাই হোক, সোনালি মাকে শুনিয়ে শুনিয়ে বলল, আমি আর বাবা ছাড়া এ বাড়িতে কি কেউ আর আছে যে আদা আর এলাচ দিয়ে টেস্টি টেস্টি চা খেতে ইচ্ছুক? ভিতরের ঘরের থেকে জবাব এলো, আমার ইচ্ছে নেই, যার যার খাওয়ার ইচ্ছে তারা তারা চা খাক। ঠিক আছে, 2 কাপ জল বসাচ্ছি, বলে রাখলুম। এরপরে যেন আবার না শুনি আমায় কেন জিজ্ঞেস করা হলো না। আমি কি এ বাড়ির কেউ নই? এসব মন্তব্য যেন শুনতে না পাই। ভিতরের ঘরের থেকে কোনো জবাব নেই। সোনালি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ঠিক আছে, তবে 2 কাপই ফাইনাল। 2 কাপে তালা লাগাচ্ছি। কম্পিউটার জি, 2 কাপে তালা লাগাও। সাথে সাথে জবাব এলো, তবে ভাব পাচ্ছে। বারবার করে বলার কারণে আমি চা খেতে রাজি হলাম, তবে আমার রাগ কিন্তু কমেনি। সোনালি চা বানিয়ে এনে মায়ের বিছানার পাশে টেবিলে কাপটা রেখে এসেছে। তবে মায়ের চোখে চোখ রাখেনি, না তো মাও সোনালির চোখের দিকে তাকিয়েছে। চায়ের কাপে চুমুক দিয়ে নিহারবাবু বললেন, গত মাসে যে ইন্টারভিউটা দিয়েছিলিস, সে ব্যাপারে ওরা পজিটিভ কিছু বলল? না বাবা, ওটা হবে না, তবে অন্য আরেকটা ভ্যাকেন্সির খোঁজ পেয়েছি। কাজটা কিসের, কোথায়? ক্লার্ক। অফিসটা ডায়মন্ড হারবারের কাছে জোকায়। সে কি, এ তো ক্লেরিক্যাল কাজ, তাও আবার এত দূরে যেতে হবে। আমার শিক্ষাগত যোগ্যতায় কেরানির চাকরি ছাড়া আর কি জুটবে, আর সেটাও বা জুটছে কোথায়? পাশের রুম থেকে শব্দ উড়ে এলো, আলতু ফালতু কাজ করবার দরকার নেই, আমাদের কি টাকা পয়সার অভাব আছে? সোনালি হেসে ফেলেছে। আমার জন্য এ বাড়িতে কেউ এতটা ভাবে সেটা কিন্তু জানতাম না। হ্যাঁ, সেটাও ঠিক। আমরা তার জন্য কেনই বা ভাবব যে আমাদের ছুঁড়ে ফেলে দিয়ে হঠাৎ করে চলে গেছে? সোনালির অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু ও বলেনি। চুপ করে বসেছিল। নিহারবাবু ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট জ্বালিয়েছে। সেই দেখে সোনালি বেশ রাগের স্বরে বলল, এসব আবার কবে থেকে শুরু করলে? ভুলে গেছো অনেক চিকিৎসায় কাশি দূর হয়েছে, আবার সেটা ফেরত চাই নাকি? কিছুক্ষণ চুপ করে থেকে নিহারবাবু বললেন, আগে খুব খুব কাশির কারণে রাতে ঘুম হতো না, না ঘুমোলে খুব কষ্ট হতো। এখন এমনিতেই বিনিদ্র রাত কাটছে, তাই কাশি ফিরে এলে রাতে অন্তত জেগে থাকার একটা শারীরিক এক্সকিউজ থাকবে। বুঝলি, শারীরিক সমস্যার সমাধান সম্ভব হলেও বা হতে পারে, তবে মানসিক সমস্যাগুলোর না কোনো কুল কিনারা খুঁজে পাওয়া কঠিন। সোনালির কাছেও মা বাবার মানসিক যন্ত্রণা দূর করার কোনো সহজ উপায় নেই। বাবার কাঁচুমাচু মুখ দেখে সোনালি ভাবছিল বাবাকে জড়িয়ে ধরে, তাহলে হয়তো বাবা একটু নর্মাল হবে। কিন্তু ও মনটাকে বেশ শক্ত করে নিয়ে বাড়িতে এসেছে, আর বিশেষ করে ওর নিজের মায়ের কথা কানে বাজছে। আর কোনোদিন ওই বাড়িতে যাবি না সোনা, ওরা তোর জীবনটাকে শেষ করেছে,
সব নষ্টের গোড়া তোর শাশুড়িটা। ওর অতিরিক্ত ন্যাকামোর জন্যই ওর ছেলেটা বখাটে হয়েছে। মায়ের নজর এড়িয়ে বাহানা বানিয়ে আজ গোপনে ও এসেছে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে। নিহারবাবু এবং ওনার স্ত্রী তাদের বৌমা সোনালীকে নিজেদের মেয়ের মতো মনে করে। বরের তরফ থেকে অশান্তি অবজ্ঞা গত ৩ বছর ধরেই ছিল। তবে দিন ২০ আগে সোনালীর ধৈর্যের বাঁধ ভাঙল। ও বুড়ো বুড়িকে ফেলে রেখে বাপের বাড়িতে চলে গিয়েছিল। মানসিক কষ্ট যে হয়নি তা নয়, তবে অপমান এবং অসম্মানেরও একটা সীমা থাকে। সাধারণ পরিবারে জন্ম হলেও সোনালীও রক্ত মাংস দিয়ে গড়া মানুষ, পাথর প্রতিমা তো নয়। ঘণ্টাখানেক শ্বশুর বাড়িতে কাটিয়ে সোনালী ফিরে যাচ্ছিল। শ্বশুরমশাই বললেন, এখনই চলে যাবি মা? তুই তাহলে থাকতে আসিসনি? আমি থাকতে আসিনি বাবা, তোমাদের দুজনের মাসের ওষুধ দিতে এসেছিলাম। ডাইনিং টেবিলের উপরে রাখা আছে। তাহলে তোর মনে আছে কখন আমাদের ওষুধপত্র শেষ হয়? মনে তো আমায় রাখতেই হবে। তোমাদের বিলেত ফেরত ছেলের কাছে বাবা মায়ের ব্যাপারে ভাববার মতো সময় তো নেই। ধরা পড়ে গিয়ে অবশ্য ওর ভালোই হয়েছে। এ বাড়িতে ওকে আর নিয়মিতভাবে আসতে হয় না। উচ্চশিক্ষিতা মডার্ন সুন্দরী বউকে নিয়ে তার হয়তো মহানন্দে কাটছে আশা করি। শাশুড়ি মায়ের কাছে গিয়ে সোনালী বসেনি। হয়তো চোখের ধারা বাঁধ মানবে না। তবে শাশুড়িকে জড়িয়ে ধরে আদর না করে চলে যেতেও মন চাইছিল না। তাই ও মেন দরজার সামনেই দাঁড়িয়েছিল। এরই মাঝে শাশুড়ি তার স্বামীকে ডেকে নিয়েছে। সাধারণত স্বামীকে অসীমের বাবা বলে ডাকলেও আজ অন্য নামে ডাকল। সোনালীর বাবা, একটা কথা শুনে যাও। ব্যাপারটা সোনালীর বোধগম্য হয়নি। ওর শ্বশুর ১ মিনিটের মধ্যে ফিরে এসে বলল, তোর শাশুড়ি বলল ওসব ওষুধ ফষুধ চাই না। যে ওষুধটা এ বাড়িতে থাকলে আমরা বুড়ো বুড়ি এমনিতেই সুস্থ থাকি, তাকে থেকে যেতে বলো। আর ও আমাদের সাথে না থাকলে আমি একদিনও প্রেশার বা হাঁপানির ওষুধ খাবো না। বাকিটা আমাদের উপরে ওর ভালোবাসা আর টানের উপরে ছেড়ে দাও। বুক ফাটছে, তবে চোখ সামলে সোনালী চুপ করে দাঁড়িয়ে আছে। শাশুড়ির গলা কানে এলো, আমি কথা দিচ্ছি অসীমকে এ বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেব না। বুঝলি, নিজের ছেলেকে ত্যায্য করে দেওয়া মুশকিল, কিন্তু এটাই আমরা করতে বাধ্য। তোদের আইনগতভাবে ডিভোর্স হয়ে গেলে সুপাত্র দেখে তোর বিয়ে দেব। মা বাবাকে বলিস চিন্তা না করতে। আমার ছেলে তোকে ঠকিয়েছে, সম্মান দেয়নি, তবে আমরা নিজেদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর। চলে যাস না মা।